আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। পুরোটা সময় জুড়ে সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি। সুধী দর্শক, আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হলো এন্ডোস্কোপিক ব্রেইন এবং স্পাইন সার্জারি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন অত্যন্ত বিশেষ একজন অতিথি। আমাদের সাথে আমার পাশেই যিনি রয়েছেন অত্যন্ত স্বনামধন্য সুচিকিৎসক, বিশিষ্ট নিউরো সার্জারি এবং নিউরো এন্ডোভাস্কুলার সার্জন ডক্টর মোহাম্মদ সুমন রানা স্যার। স্যার দীর্ঘদিন যাবৎ বিআরবি হসপিটালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন এবং সেই সাথে সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আসুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, স্বাগত সবাইকে। স্যার, আজকে আমাদের টপিকটা হচ্ছে এন্ডোস্কোপিক ব্রেইন এবং স্পাইন সার্জারি। বিষয়টি নিয়ে কথা বলার আগে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি স্পাইন জিনিসটা কি আসলে, এবং আমাদের রোগীরা যারা আসে আপনাদের কাছে স্পাইনের কি কি সমস্যা নিয়ে সাধারণত রোগীরা আসে আপনাদের কাছে? আসলে আমরা নিউরোসার্জন যারা, তারা সবাই ব্রেন এবং স্পাইন সার্জারি করি। অর্থাৎ ব্রেন মানে মানে আমাদের ব্রেন যেটা দেখতে পাচ্ছি, মাথা, এবং মেরুদণ্ড যেটা আমাদের ব্যাকবোন, যেটা সেটা নিয়ে আমরা কাজ করি। তো মেরুদণ্ডের যে চিকিৎসাগুলো আমরা করি, এটাই আসলে সার্জিক্যাল যে ট্রিটমেন্ট করি আমরা মেরুদণ্ডের, সেটাই স্পাইন সার্জারি। তো এটা আসলে মেরুদণ্ডের যে রোগগুলো, বেশিরভাগ কমন সিমটম বা সবচেয়ে বেশি কমন উপসর্গ হলো ব্যথা। কোমর ব্যথা হয় নাই এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, এটাই কমন সিমটম। সাথে কারো ঘাড় ব্যথা থাকলে সেই ব্যথাটা হাতের দিকে চলে আসতে পারে, সেটা ঘাড়ের নার্ভের উপরে চাপ আছে বলে মনে করি আমরা তখন। আবার ঠিক একইভাবে কোমরের কোনো ব্যথা যদি পায়ের দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, কোমরের কোনো নার্ভের উপরে চাপ আছে, যার কারণে ওই নার্ভ বরাবর ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে, সেটাও একটা সিমটম হয়। আবার অনেক সময় হয় যে ঘাড়ের কোনো টিউমার অথবা ঘাড়ের যে বড় রজ্জু, যেটা স্পাইনাল কর্ড, সেটা যদি চাপ খায় বা ড্যামেজ হয়, সেক্ষেত্রে ঘাড়েরটা হলে 4 হাত পাই অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। আবার ঠিক একইভাবে পিঠে অথবা কোমরে যদি ওরকম হয়, সেক্ষেত্রে 2 পা অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যেতে পারে। আবার ঘাড় এবং কোমর দুটার কারণে অনেক সময় প্রস্রাব পায়খানার প্রবলেমটাও হতে পারে আর কি। তো এই ধরনের উপসর্গগুলো নিয়েই আসলে মেরুদণ্ডের রোগীরা আমাদের কাছে আসে। স্যার, উপসর্গগুলো আপনার কাছে শুনলাম, এখন হচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করি স্যার, স্পাইনের কি কি রোগ সাধারণত আপনারা পেয়ে থাকেন, যদি সংক্ষেপে একটু বলতেন। স্পাইনে আমরা যদি কোমর থেকে শুরু করি, কোমরের পিএলআইডি একটা রোগ আছে, ভেরি কমন। এটা প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ কোমরের যে 2 হাড্ডির মাঝখানে নরম হাড্ডি থাকে, সেটাকে আমরা বলি ডিস্ক বলি আর কি। এই ডিস্কটা পিছনের দিকে সরে যেয়ে পিছনেই থাকে নার্ভগুলোকে চাপ দেয়, তখন ওই কোমরে ব্যথা হয়, সাথে ওই নার্ভ বরাবর ব্যথাটা পায়ের পিছন দিক দিয়ে নিচে চলে যায় অথবা পায়ের সামনের দিক দিয়ে নিচে চলে যায়। এটা পিএলআইডি বা ডিস্কের প্রবলেম কোমরের। এটা খুবই কমন একটা রোগ। এরকম ব্যথায় জীবনে ভোগে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো এটাকে পিএলআইডি বলে। আর অনেক সময় এরকম হয় যে বয়স হয়ে গেছে রোগীদের, অনেক বয়স হয়ে গেছে, কোমরের উপরে যথেষ্ট রকমের মানে যে সে যখন কর্মক্ষম ছিলেন উনি, তখন কোমরের উপরে যথেষ্ট চাপ পড়েছে, যেমন কোমর নোয়ায় বিভিন্ন রকম কাজ করেছে। বিশেষ করে দেখা যায় গ্রাম দেশের মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে যে সমস্ত হাউসহোল্ড ওয়ার্ক আছে, সেগুলো সবই কোমর নোয়ায় করতে হয়, ফ্লোরে করতে হয়, বসে বসে করতে হয়। এই জন্য কোমরের উপর চাপটা অনেক বেশি পড়ে যায়। এই জন্য কোমরের যে জয়েন্টগুলো আছে, সেগুলো একটা পর্যায়ে যে ডিজেনারেশন শুরু হয়, এগুলো ক্ষয় বৃদ্ধিজনিত এক ধরনের বাতের সৃষ্টি হয়। তখন দেখা গেল যে কোমরের যে নার্ভগুলো আছে, চারিদিক দিয়ে চাপ খেয়ে এখানে নার্ভগুলো অনেকটাই কম্প্রোমাইজড হয়ে যায় এবং দেখা গেল কোমর থেকে পায়ের দিকে ব্যথা চলে যায়, ঝিঁঝি অবশ করতে থাকে এবং নার্ভগুলো অকেজো হইতে থাকে। এই রোগটাও আছে, এটা বয়স্কদের হয়, এটাকে আমরা বলি লাম্বার স্পন্ডাইলোসিস। তারপর অনেক সময় হয় যে কোমরে স্পাইনাল টিউমার হয় আর কি, ভিতরে নার্ভের গায়ে অথবা নার্ভের সাথে অথবা মেরুদণ্ডে বিভিন্ন রকমের টিউমার আছে, যেগুলো এই টিউমারগুলো নার্ভের উপরে চাপ দিয়ে ঠিক উপসর্গ তৈরি করে আর কি। এই রোগগুলো আমরা সার্জারি করি। ঠিক একইভাবে মেরুদণ্ডের ঘাড়ে কিছু কমন রোগ হয় আর কি। আমরা যেটা বলছিলাম পিএলআইডি, যেটা কোমরের জন্য, ঠিক একইভাবে ডিস্কের প্রবলেম ঘাড়েও হতে পারে। তখন ঘাড়ের যে নার্ভগুলো আছে সেটাকে চাপ দেয়,
হাতের দিকে ব্যথাটা চলে আসে, যেমনটি বলছিলাম আগে। আবার যে মেরুদণ্ডের যে স্পাইনাল যে ক্যানেল, সেটার মধ্যে তো আমাদের যেটা স্পাইনাল কর্ড আছে, মেরুরজ্জু, সেটা যদি চাপ খায় কিংবা সেটা যদি ড্যামেজ হয় কোনো কারণে, সেক্ষেত্রে 4 হাত পা অবশ হয়ে যায়, 4 হাত পা দুর্বল হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানা প্রবলেম হতে পারে। তো এই ধরনের যেটা ডিস্কের প্রবলেম নিয়ে আসতে পারে। আবার ঠিক ওই ডিজেনারেটিভ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, সেটা নিয়েও আসতে পারে। আবার এখানে অনেক টিউমার আছে, সেই টিউমার নিয়েও আসতে পারে। আরেকটা কথা না বললেই না, আমাদের দেশে টিবি খুবই কমন, আমরা বলি বোন টিবি, গ্রামে প্রায়ই শোনা যায়। তো এটা মেরুদণ্ডের যে হাড্ডিগুলো আছে, যে জয়েন্টগুলো আছে, সেগুলোতে টিবি হতে পারে, যক্ষা হতে পারে। সেই টিবি হলে সেখানে জয়েন্টগুলো ডিস্ট্রাকশন হয়, সেখানে পুঁজ তৈরি হয়, আলটিমেটলি নার্ভ এবং স্পাইনাল কর্ডে চাপ সৃষ্টি করে, তখন ওই সিমটমগুলো নিয়ে আমাদের কাছে উপসর্গগুলো নিয়ে আসে। তো এটাও একটা ভেরি কমন একটা ডিজিজ স্পাইনে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। স্যার, এখন আসে আমাদের আজকের যে টপিকটা, এন্ডোস্কোপিক নিউরোসার্জারি বলতে আসলে আমরা কি বুঝি, যদি দর্শকদের একটু বুঝিয়ে বলতেন। এন্ডোস্কোপিক নিউরোসার্জারি, আমরা এন্ডোস্কোপ যেটা, এটা আসলে অনেকেই জানি আমরা, কারণ আগে আমরা দেখা গেল যে পেটের যে পিত্তথলির পাথর ছিল সেগুলো আমরা কেটে করতাম, কিন্তু এখন কিন্তু ল্যাপারোস্কোপি যেটাকে বলা হয়, ছিদ্র করে এন্ডোস্কোপ ভিতরে ঢুকিয়ে ক্যামেরা ভিডিওতে দেখে, ক্যামেরা থাকে, মানে একটা এন্ডোস্কোপ মানে একটা দণ্ডের মতো, যেটার মাথার মধ্যে লাইট সোর্স থাকে এবং ক্যামেরা থাকে। তো ঠিক ওই ক্যামেরা থেকে আমরা একটা যে টার্গেটে সার্জারি করব তার কাছাকাছি যে ভিডিওটা ধারণ করা হয়, ভিডিওটা তখন একটা মনিটরের মধ্যে দেখা যায়। আমরা ওই ভিডিও দেখে মনিটরে, যেটা খুব ক্লিয়ার থাকে এবং খুব ম্যাগনিফাইড থাকে, মানে খুব বড় করে দেখা যায়, ওটাকে দেখে দেখে আমরা ভিতরে সার্জারি করি। তো এটা পিত্তথলি অপারেশন তো এখন সবাই জানে যে ফুটা করে এন্ডোস্কোপ দিয়ে ল্যাপারোস্কোপি করা হয়। ঠিক একইভাবে এই এন্ডোস্কোপির এই টুল কিংবা এই টেকনোলজি, সেটা আমরা ব্রেন এবং মেরুদণ্ডের অপারেশনগুলোতেও ব্যবহার করে থাকি। ওই এন্ডোস্কোপ থাকে, বিশেষ করে ব্রেনের বেশ কিছু অপারেশন আছে যেটা এই টুলের এই টেকনোলজির মাধ্যমে অপারেশনগুলো এত মিনিমালি ইনভেসিভ হয়ে গেছে, অর্থাৎ এত ছোট ফুটা করে ছিদ্র করে অনেক বড় কাজটা করা সম্ভব হচ্ছে, যেটা নাকি আগে যেভাবে মাইক্রোস্কোপ বা খালি চোখে করাতে, এটার ক্ষেত্রে অনেক বেশি ডিস্ট্রাকশন করা লাগতো। তো সেটা আমরা দেখি যে ব্রেনের ক্ষেত্রে নাক দিয়ে পিটুইটারি টিউমার অথবা স্কাল বেজ, মানে ব্রেনের কিছু টিউমার আছে, ব্রেনের তলদেশে থাকে, তো সেই জায়গাগুলোর যে টিউমারগুলো আছে আমরা নাক দিয়ে না কেটে ভিতর দিয়েই কিন্তু সার্জারিগুলো এন্ডোস্কোপির মাধ্যমে করতে পারি। আবার ছোট বাচ্চাদের আছে যে অনেক বড় বড় মাথা প্রায় দেখি আমরা, বাচ্চারা জন্মগতভাবে ভিতরে পানির যে রাস্তা আছে, পানি তৈরি হচ্ছে কিন্তু পানিটা নিষ্কাশন হচ্ছে না, কোথাও ব্লক আছে, তখন আমরা ওই ছোট ফুটা করে ভিতরে একটা বাইপাস লাইন করে দেই আর কি, এটাকে আমরা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। তো সেটাও এন্ডোস্কোপ দিয়ে করা হয় ব্রেনে। কমনলি এই দুটো সার্জারি করা হয়, আরও অনেক সার্জারি আমরা এন্ডোস্কোপ দিয়ে করছি ব্রেনে। আবার মেরুদণ্ডে দেখা গেল যে আমরা তো কেটে মেরুদণ্ডের যে সমস্ত ডিস্কের, আমরা একটু আগে বলেছি ডিস্কের সার্জারি, বিভিন্ন সার্জারি, বিশেষ করে পিএলআইডি বা ডিস্কের যে সার্জারিগুলো, এগুলো আমরা ওই এন্ডোস্কোপ দিয়ে ফুটা করে এই কাজটা করে আসছি। সেক্ষেত্রে মেরুদণ্ডে দেখা গেল যে খুবই কম, মানে মানে ওইখানে যাওয়ার জন্য, ডিস্কের কাছে যাওয়ার জন্য যে পরিমাণ কাটা লাগে, যে পরিমাণ মাসল ডিসেকশন লাগে, এন্ডোস্কোপ দিয়ে করলে ছোট ফুটা করে আমরা সেখানে যে আমরা কাজটা করে বের হয়ে আসছি। সেক্ষেত্রে রোগীদের যে সুবিধা, খুব আর্লি রিকভারি, দেখা গেলো যেদিন অপারেশন ওদিনই ছুটি হয়ে যাচ্ছে তার। অনেক ক্ষেত্রে তাকে পুরো অজ্ঞান না করে শুধু লোকালি অবশ করে নিয়েই আমরা কিন্তু কাজটা শেষ করে ফেলছি। আবার দেখা গেল যে একদিনের মধ্যে ছুটি হয়ে যাচ্ছে এবং অপারেশনের পরে যে অপারেটিভ পেইন, এটা অনেক কম থাকে, খুব দ্রুত সে কাজে ফিরে যেতে পারছে, ডেফিনেটলি আউটকাম ভালো হচ্ছে। স্যার, কিছুটা আপনি বললেন সুবিধার কথা, যদি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই, এই যে এন্ডোস্কোপিক প্রসিডিওর যেগুলোকে আমরা মিনিমাল ইনভেসিভ বলছি, তো এক্ষেত্রে আপনাদের সুবিধাটা আসলে কি রোগীদের? কিছুটা আপনি বলেছেন স্যার, তার একটু বিস্তারিত আপনার কাছে জানতে। ডেফিনেটলি এটা সুবিধা হচ্ছে যে এটা একটা এন্ডোস্কোপ, যেটা এটা একটা টুল, যেটা এখানে ক্যামেরা লাইট সোর্স থাকে, সেটা আমরা বড় করে দেখতে পাচ্ছি মনিটরে। সেক্ষেত্রে সার্জন সে যদিও সে ভিডিও মনিটর দেখে কাজ করছে ভিতরে, কিন্তু সে জায়গাটার ভিশনটা অনেক সুন্দর, চারিদিক দেখা যাচ্ছে, ছোট জিনিসকে বড় করে দেখা যাচ্ছে, যার কারণে সার্জিক্যাল প্রিসিশন, অর্থাৎ যে অপারেশনটা আমি করছি সেটা সুন্দর করে করা যাচ্ছে। এবং একই সাথে
কমপ্লিকেশন বা জটিলতা যেগুলো হয় অপারেশন করতে, যে সেগুলোর জটিলতা অনেক কমে যাচ্ছে এবং রোগীদের যে মানে সার্জনের জন্য এটা খুবই ফ্রেন্ডলি, সুবিধাজনক। ডেফিনেটলি এটা একটা লার্নিং কার্ভ আছে। আরেকটা হলো রোগীদের সুবিধা যেটা, যে সে কিন্তু অল্প ছোট ফোঁটা করে যেহেতু করা হচ্ছে, অপারেটিভ পেইন থাকছে না। পোস্ট অপারেটিভ স্কার যেটা অপারেশনের স্কার, সেটাও কিন্তু খুব মিনিমাম এবং খুব দ্রুত সে হসপিটাল থেকে চলে যেতে পারছে এবং সে কাজে ফিরে যেতে পারছে। তো এই যে সুবিধাগুলা মিনিমালি ইনভেসিভ টেকনোলজি ব্যবহার করে করা হচ্ছে, যার কারণে সার্জনদের সুবিধা, পেশেন্টদের সুবিধা, টোটাল সার্জিক্যাল ফিল্ডের জন্য এটা একটা ব্লেসিং ডেফিনেটলি। স্যার, আমাদের রোগীরা যেমন জানে যে ল্যাপারোস্কোপি করার সময় ছিদ্র দিয়ে হচ্ছে পাথরটা ফেলা হচ্ছে, কিন্তু ব্রেইনের ক্ষেত্রে আসলে ওনারা অতটা এখনো জানে না। তো সেক্ষেত্রে আসলে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এইসব রোগীদের ক্ষেত্রে? ওনারা কতটা নিচ্ছে জিনিসটাকে? ডেফিনেটলি এটা অনেক দিন থেকেই চলছে বাংলাদেশে। বিশেষ করে বাচ্চাদের যে পানির রাস্তা ব্লক হয়ে মাথাটা বড় হয়ে যায়, ছোট্ট ফুটা করে এন্ডোস্কোপির মাধ্যমে, যে ইটিভি বলি, এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি, বাইপাস লাইন করে দেওয়া ভিতরে, এটা অনেক দিন আগে থেকে বাংলাদেশে চলছে এবং আমাদের দেশে এখন 300 কাছাকাছি নিউরোসার্জন। আমাদের ইয়াং নিউরোসার্জন যারা, তারাও কিন্তু তাদের ট্রেনিং পিরিয়ডে এই বিষয়ে পুরোপুরি ট্রেন্ড হয়েই কিন্তু ফিল্ডে যাচ্ছে। তো এটা অনেক আগে থেকে আমাদের দেশে চলছে, এখনও চলছে। এখন যেটা হয়েছে, আমাদের প্রায় 300 নিউরোসার্জন বাংলাদেশে। তো এই নিউরোসার্জারির যারা ইয়াং নিউরোসার্জন, একটা বড় অংশ, অর্ধেকের বেশি ইয়াং নিউরোসার্জন, তারা তাদের ট্রেনিং পিরিয়ডেই এই ব্যাপারে পুরোপুরি প্রশিক্ষিত হয়েই কিন্তু সে নিউরোসার্জন হয়ে বেরোচ্ছে। যার ফলে আমি বলি যে অলমোস্ট 300 নিউরোসার্জন যারা অ্যাক্টিভ নিউরোসার্জন যারা, তারা সবাই এই এন্ডোস্কোপিক ট্রেনিং তাদের আছে এবং তারা সবাই সেফলি এই কাজগুলো করে যাচ্ছেন সবাই। তো যার ফলে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ এই এন্ডোস্কোপিক সার্জারির সেবাটা পাচ্ছে। ডেফিনেটলি সব এন্ডোস্কোপিক পুরো স্পেকট্রাম হয়তো আমরা পারছি না পুরাটা সেবা দিতে, কিন্তু যেগুলো বেসিক এবং কমন, সেই অপারেশনগুলো সবাই ট্রেন্ড, সবাই আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি মানুষের কাছে। এবং যেহেতু আউটকামটা অনেক ভালো, সেহেতু এটার পরিচিতি খুব দ্রুত সাধারণ মানুষের মুখে মুখে চলে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে এন্ডোস্কোপিক, ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি এটা কিন্তু সাধারণ মানুষ জানতেন না। আমরাই আমাদের ট্রেনিং পিরিয়ডে কেটে অপারেশন দেখেছি স্যারদেরকে, কিন্তু এখন দেখছি যে না, আমার গ্রামের যে সব অশিক্ষিত মানুষ, সেও কিন্তু জানে যে এইটা ফুটা করে পিত্তথলি পাথর বের করা হয়। ঠিক একইভাবে আমার বিশ্বাস যে খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে কাছে চলে যাবে যে হ্যাঁ, এই এন্ডোস্কোপির মাধ্যমে ব্রেনের বড় বড় অপারেশনগুলো করা যায়। জি স্যার, আপনি একটা রোগের কথা বলছিলেন যে বাচ্চাদের যেটা মাথা বড় হয়ে যাবে, হাইড্রোকেফালাস আসলে আমরা যেটাকে বলি, এটা সম্পর্কে যদি আমাদের রোগীকে একটু বলতেন যে এন্ডোস্কোপিক্যালি এটা ট্রিটমেন্ট সম্ভব কিনা। ডেফিনেটলি এটা বাচ্চাদের যে মাথার পানি জমে যায়, এটা কয়েকটা কারণে হয়। একটা হলো জন্মগতভাবেই তাদের পানির রাস্তাগুলো কোথাও ব্লক থাকে, যার কারণে পানি তৈরি হয়, ভেন্টিকল বলি আমরা, পানির যে রাস্তা কিংবা পানির যে ধারক ব্রেনের মধ্যে। তো সেখানে পানি তৈরি হয় সিএসএফ, কিন্তু সেটা নিষ্কাশনের যে রাস্তা, সেখানে হয়তো বা কোথাও ব্লক আছে। তখন তৈরি হয় কিন্তু নিষ্কাশিত হতে পারে না, তখন পানির রাস্তাটা বড় হইতে থাকে। ব্রেনটাও, যেহেতু বাচ্চাদের স্কালটা প্লায়েবল, ব্রেনটা বড় হইতে থাকে, মাথার স্কালটা বড় হইতে থাকে। এটা দেখা গেল জন্মই হয় মাথা বড় নিয়ে, আবার অনেকে আছে জন্মের পরে মাথা বড় হয়। তো সেটা, এই যে এই রোগটা অনেকেই জানে, কারণ এটা কিন্তু এর রেট বা ইনসিডেন্স বাংলাদেশে ভালোই বেশি আর কি। তো সেই ক্ষেত্রে এখানে এন্ডোস্কোপিক সার্জারির একটা বড় রোল আছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেল যে আমরা ফুটা করে এন্ডোস্কোপ দিয়ে পানির বিকল্প রাস্তাটা করে দিচ্ছি, যার ফলে যে নিষ্কাশনের যে একটা বিকল্প রাস্তা, বাইপাস লাইন ভিতরে ভিতরে হয়ে গেল, সেখানে এটা অনেক বড় উপকার সাধিত হলো তার। একদিকে যেমন পানির চাপটা কমে গেল, ব্রেনের ডেভেলপমেন্ট হলো। আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস, একটা ভিপি শান্ট বলে আমরা, এই যে বিকল্প রাস্তা আমরা যেভাবে করে থাকি রেগুলারলি, একটা পাইপ লাগায়ে পেটের মধ্যে নিয়ে আসা হয়, পানির রাস্তা থেকে পাইপটা পেটে চলে আসে চামড়ার নিচ দিয়ে। তো সেটা একটা ট্র্যাডিশনাল, বা এটাই আমরা করে থাকি, এটাও লাগে, এটাকে আমরা শান্ট সার্জারি বলি। কিন্তু শান্ট সার্জারিটা হয় কি, বাচ্চাদের চামড়া অনেক পাতলা থাকে, নিউট্রিশনাল স্ট্যাটাস দুর্বল থাকে, এবং এটা একটা ফরেন বডি, প্রায়ই দেখা যায় ইনফেকশন, ব্লক হয়, বারবার চেঞ্জ করতে হয়, সারা জীবন একটা
প্রস্থেসিস ভিতরে থাকে, রোগীদের কমপ্লিকেশন জটিলতা থাকে, কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারে। এখানে কোনো প্রস্থেসিস লাগলো না, যার ইটিভি কিংবা আমরা যে বলছি বাইপাস লাইন এন্ডোস্কোপিক, সেইটা যদি টিকে যায় আলহামদুলিল্লাহ সে কিন্তু অনেক ভালো থাকলো, এই ধরনের কমপ্লিকেশন থেকে সে দূরে চলে গেল। এটা একটা বড় ব্লেসিং। আরেকটা হলো যে এন্ডোস্কোপিক কিছু আছে যে বাচ্চাদের ক্ষেত্রে কিছু টিউমার আছে, ব্রেন টিউমার বাচ্চাদের হয় বিশেষ করে, মোস্টলি ম্যালিগনেন্ট টিউমার, খারাপ টিউমার, সেগুলো আমাদের ব্রেনের পিছনের দিকে হয়। এগুলো ব্রেনের পিছনের দিকে পানির রাস্তা ব্লক করে দেয়, তখনও এই প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রাথমিকভাবে পানির বিকল্প রাস্তাটা করে দেওয়া যায়। ধন্যবাদ স্যার। আসলে আমাদের রোগীরা হয়তো অনেকেই জানতেন না আসলে এই ধরনের বড় অপারেশন যে এন্ডোস্কোপিক্যালি করা সম্ভব হয়, এই অনুষ্ঠান থেকে যদি তারা কিছুটা ধারণা পেয়ে থাকেন। স্যার এখন আসি ব্রেইন টিউমার নিয়ে একটু কথা বলছি, যে ব্রেইন টিউমার কি এন্ডোস্কোপিক্যালি আমরা করতে পারছি কিনা এই ব্যাপারে যদি একটু বলেন বিস্তারিত। ডেফিনেটলি সবচেয়ে কমনলি যে টিউমারটা এন্ডোস্কোপিক্যালি করা হয় সেটা নাকের ছিদ্র দিয়ে করা হয়। এটা খুবই মানে ইম্পর্টেন্ট বিষয় হলো, পেটে ছিদ্র করলে তো ছোট করে কাটতে হয় বাইরে, তারপরে না যেতে হবে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে ন্যাচারাল অরিফিস নাক, সেখান দিয়ে কিন্তু আমি ন্যাচারাল অরিফিস দিয়ে সার্জারিটা হয়ে যাচ্ছে এন্ডোস্কোপ দিয়ে। ব্রেনের টিউমার, ব্রেনের স্কাল বেজের দিকে কিছু টিউমার থাকে, আমরা ব্রেনের একেবারে নিচের দিকে পিটুইটারি টিউমার, যেখান থেকে আমাদের সারা শরীরে হরমোন প্রোডাকশন হয়, সেই হরমোনের গ্রন্থি যেটা, সেখানে টিউমার হয়। সেই টিউমারগুলো কমন, নট আনকমন। এবং আরও কিছু বাচ্চাদের রোগ আছে, ক্রেনিওফ্যারিঞ্জিওমা বলি, অনেক স্কাল বেজ বা নিচের দিকে বড় বড় টিউমার আছে, যেগুলো এই নেজাল অরিফিস বা ছিদ্র দিয়ে এন্ডোস্কোপের মাধ্যমে না কেটে পুরো সার্জারিটা সেফলি করা সম্ভব, যেখানে আমাকে ব্রেন টাচই করতে হলো না, ব্রেনকে রিট্রাকশন কিংবা ব্রেনকে চাপ দিতে হলো না, ভিতরে ভিতরে সার্জারি হয়ে গেল, ব্রেন টেরও পেলো না। রোগীদের আউটকাম ডেফিনেটলি অনেক বেটার, পরের দিন রোগী কনশাস, ওরিয়েন্টেড, কয়েকদিনের মধ্যে ছুটি দেওয়া যাচ্ছে। তো এটা একটা ব্লেসিং ব্রেন টিউমার সার্জারিতে। ঠিক একইভাবে আমরা উপরের টিউমারগুলো অনেক সময় ভেন্ট্রিকুলার সার্জারি বা আমাদের পানির যে রাস্তা আছে তার ভিতরে কিছু টিউমার হয় বা টিউমার লাইক সিস্ট হয়, সেগুলো আমরা ওই এন্ডোস্কোপির মাধ্যমে এই টিউমারগুলো সার্জারি করে থাকি, করা যায়। স্যার এই যে এন্ডোস্কোপিক আর ব্রেইন যে স্পাইনের যে অপারেশনটা আমরা করছি, সাকসেস রেটটা কেমন, মানে কোনো কি কমপ্লিকেশন বা কোনো জটিলতা আছে কিনা অপারেশন পরবর্তীতে? ডেফিনেটলি সব অপারেশনেরই তো জটিলতা আছে, কিন্তু মানে নাক দিয়ে পিটুইটারি সার্জারি করা, এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি করা, এই সার্জারি দুইটার আউটকাম আসলেই ভালো, মানে সাকসেস রেট ইজ ভেরি হাই এবং অনেক ভালো, মানে আমি বলবো যে অনেক অনেক বেশি ভালো আর কি। মানে এটা কমপ্লিকেশন রেট অবশ্যই আছে, জটিলতা তো থাকবেই, কিন্তু জটিলতার হারটা অনেক কম, অ্যাকসেপ্টেবল। এবং এটা খুব মানে বাংলাদেশের মানুষ অবশ্যই বাংলাদেশের নিউরোসার্জনদের উপরে এটা ভরসা করতে পারে যে হ্যাঁ, এই সার্জারিগুলো যদি এন্ডোস্কোপির মাধ্যমে করানো হয়, তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সেবা ডেফিনেটলি আমাদের কাছ থেকে পাবে। আমি জটিলতাগুলো কি কি হতে পারে যদি একটু সংক্ষেপে কয়েকটা বলেন? জটিলতা ডেফিনেটলি এটা যেমন এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি যেটা আমরা বলি, বেশিরভাগ ক্ষেত্রে জটিলতা হয় না, কিন্তু অনেক সময় হয় কি যে করার পরে বাচ্চাদের একেবারে 1 বছরের নিচে যারা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এইটার সাকসেস রেট 60%। তার মানে 100 জনের মধ্যে 60 জন বাচ্চারই এটা করলে ভালো থাকে তারা, কিন্তু 40% ক্ষেত্রে এটা আবার রিকারেন্স হতে পারে, মানে ধরেন এটা আবার বন্ধ হয়ে গেল ফুটাটা, সেক্ষেত্রে আবার আর একটা ইটিভি অথবা শান্ট সার্জারি করা লাগে। তো এটাই বা মন্দ কি, 1 বছরের নিচে বাচ্চা যে 60 জন, সে শান্ট মুক্তভাবে পানির রাস্তার সার্জারিটা হয়ে গেল, এইটা অনেক অনেক বড় বিষয়। বড়দের ক্ষেত্রে এটার আউটকাম খুবই ভালো, অলমোস্ট সবাই ইটিভি করলে, থার্ড ভেন্ট্রিকুলোস্টমি করলে ভালো থাকে। আর এমনিতে ব্লিডিং হইতে পারে ভিতরে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ইস্যু আছে, সেটা আমরা করি, আলটিমেটলি ভালো থাকে। নাক দিয়ে অপারেশন করলে যেহেতু এটা গ্ল্যান্ডের মধ্যে সার্জারি হয়, অনেকের ক্ষেত্রে অপারেশনের পরে প্রস্রাব বেশি হয় আর কি, তো সেই প্রস্রাব বেশি ডিআই বলি আমরা এটাকে, সেটার ম্যানেজমেন্টও আছে, সেটার সেইভাবে ম্যানেজ করলে বেশিরভাগ রোগী সেখান থেকে স্বাভাবিক হয়ে যায়। স্যার স্পাইনের ক্ষেত্রে আমরা একটা কথা বলে থাকি যে ক্যানেল স্টেনোসিস বা ছিদ্রটা বা রাস্তাটা সরু হয়ে যায়, আসলে এইটা কেন হচ্ছে এবং এটা ট্রিটমেন্টটা কি? ডেফিনেটলি এটা আমরা শুরুতে বলছিলাম যে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, তার মানে মেরুদণ্ডের, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, তবে লাম্বার রিজিয়নে এই ক্যানেল স্টেনোসিস রেট মানে কোমরের নিচের অংশটাতে এখানে বেশি হয় আর কি।
তো এইটা কারণ হলো যে এই মেরুদণ্ডের এটা বল সারা শরীরের ওজনটা বহন করছে আসলে নিচের পার্ট এটা, এবং অনেক মোবিলিটি এই জায়গাটার। এবং আমরা কোমর নুয়ে অনেক কাজ করি, আমাদের ঘাড়কে অনেক সময় নোয়াইতে না হলেও কোমরটাকে বেন্ড করে আমাদের কাজ করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। কিংবা লম্বা সময় আমরা বসে আছি, একভাবে টেবিল ওয়ার্ক করছি, সেটাও খারাপ। আবার নিচে বসে কাজ করছি, গ্রামের মানুষ তো সবাই নিচে কাজ করে, মেয়েরা বিশেষ করে মায়েরা, তখন কিন্তু মেরুদণ্ডের উপর চাপ পড়ে যায়। জয়েন্টগুলো যতটুকু তার ওয়ার্কলোড নেওয়ার কথা তার চেয়ে বেশি ওয়ার্কলোড যখন তাকে আমি দিব, তখন কিন্তু সে তার ডিজেনারেটিভ প্রসেস শুরু হবে, অর্থাৎ আস্তে আস্তে ক্ষয় বৃদ্ধিজনিত এক ধরনের বাত সৃষ্টি হবে। এবং সেখানে দেখা যাবে যে একটা ক্যানেলের চারপাশে যে স্ট্রাকচারগুলো আছে, বোনস আছে, জয়েন্টস আছে, সফট টিস্যু, লিগামেন্টস, ক্যাপসুলস, তো এই জিনিসগুলো আবার ফুলে যায়, মানে বড় হয়ে যায় আর কি, হাইপারট্রফি বলি আর কি। তখন চারিদিকের একটা ক্যানেলের চারিদিকের জিনিস যদি মানে ফুলে যায়, বড় হয়ে যায়, তাহলে ক্যানেলটা আস্তে আস্তে কী হবে, ন্যারো হয়ে যাবে। এবং এই ক্যানেলের মধ্যে আছে খুবই ভাইটাল জিনিস, নার্ভগুলা, যে নার্ভের মাধ্যমে আমাদের প্রস্রাব পায়খানার কন্ট্রোল, পায়ের বল শক্তি, বোধ শক্তি, এগুলোর কন্ট্রোল, সেটা আছে ওই নার্ভের মধ্যে। তো সেইটা যখন চাপ খেয়ে যায় একটা পর্যায় পর্যন্ত সে কিন্তু অ্যাকোমোডেট করতে পারে, কিন্তু যখন ফিজিওলজিক্যাল রেঞ্জের বাইরে চলে যায় সেটা, তখন আস্তে আস্তে তার পায়ের দিকে ঝিঝি অবশ চলে যায়, ব্যথা শুরু হয়, প্রস্রাব পায়খানার কন্ট্রোলের মধ্যে ব্যাঘাত ঘটে, এই পায়ে দুর্বলতা চলে আসে, এই প্রবলেমগুলো দেখা যায়। তো এটাই স্পাইনাল ক্যানেল স্টেনোসিস। এটা ট্রিটমেন্টের মধ্যে আমরা এন্ডোস্কোপিক যেহেতু বলছি, এটা একটা বড় অংশ। ইউজুয়ালি আমরা মাইক্রোস্কোপ দিয়ে ক্যানেলের স্টেনোসিস, যেটা ক্যানেলের চারিদিকে যে চাপ আছে সেটাকে আমরা চাপ মুক্ত করে দিই, আর এন্ডোস্কোপ দিয়েও ঠিক একইভাবে ওই ক্যানেলের চারিদিকে যে চাপটা আছে, নার্ভগুলো যে চাপে আছে, সেটাকে আমরা ফ্রি করে দিতে পারি। স্যার, এই যে আমাদের অপারেশনগুলোর কথা বলছি, আমাদের বিআরবি হাসপাতালে কি কি সেবা আমরা প্রদান করছি? ডেফিনেটলি আমরা যেগুলো বলছি এন্ডোস্কোপিক যে সার্জারিগুলোর কথা বললাম, ব্রেন এবং স্পাইনের, এগুলো সব মানে আধুনিক প্রযুক্তির সংগ্রহটা বিআরবিতে আছে, এবং সব কিছু ব্যবহারের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি অনেক আগে থেকেই, এবং আমাদের সাকসেস রেট ভালো, অনেক ভালো। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে। পরামর্শ যেটা সবার উদ্দেশ্যেই, যে আমি একটা কথা প্রায়ই বলি, আজ থেকে 40 বছর 30 বছর আগে যেমন মিরপুর, উত্তরা, এখানে জঙ্গল ছিল, রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না, কেউ যদি আসে ওই সময়, তাহলে সে তো মনে করবে, এখনও যদি সে সেটাই মনে করে যে সেটা এখন ওইভাবেই আছে, তাহলে ভুল হবে। কালের পরিক্রমায় অবশ্যই সেখানে বড় বড় শহর তৈরি হয়েছে, সিটি তৈরি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে। বাংলাদেশের নিউরোসার্জারি আজ থেকে 50 বছর 60 বছর আগে যেখানে ছিল, 40 বছর আগে যেখানে ছিল, এটা ইন্টারন্যাশনালি সারা বিশ্বের নিউরোসার্জারি যেখানে ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে টেকনোলজি এবং স্কিল সব কিছুর সাথে এবং চর্চার মাধ্যমে ধীরে 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 এমন একটা পর্যায়ে এসেছে, এখন একটা উৎকর্ষ সাধন হয়েছে। সমস্ত সার্জারির অনেক বেশি আমরা আউটকাম ভালো পাচ্ছি, জটিলতা মুক্ত সার্জারি পাচ্ছি ইন্টারন্যাশনালি, এবং বাংলাদেশেও এটা কিন্তু ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছি। এজন্য আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, বিশ্বাসটা আসলে রাখতে হবে আমাদের উপরে। আশা করি ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাসের মূল্য আমরা দিতে পারবো। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আজ আমরা কথা বললাম এন্ডোস্কোপিক ব্রেইন এবং স্পাইন সার্জারি নিয়ে। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।